ঢং করে দেওয়াল ঘড়িটা মৃদু গম্ভীর আওয়াজে একটি ঘণ্টার ধ্বনি দিল। শব্দের এই মৃদু গাম্ভীর্য ঘড়িটার প্রবীণত্বের পরিচায়ক। সেকেলে পুরনো দেওয়াল ঘড়িগুলোই এরকম আত্মস্থ গৃহকর্তার ভঙ্গিতে ঘণ্টার ধ্বনি দেয়, যেন সংসার সদস্যদের সময় সম্পর্কে সচেতন করে দিতে। নমস্কার, আমরা শুনছি আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস ঘর। যদিও বা এটিকে উপন্যাস বলা হয়ে থাকে, তবুও 3টি গল্প সম্পূর্ণ 3 ধরনের। তাহলে আসুন শুনে নিই আজকের অন্তিম পর্বটি। আর হ্যাঁ, শ্রোতা বন্ধুদের জন্য অনুরোধ রইল, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। তাহলে আসুন শুনে নেওয়া যাক আজকের গল্প। আগে সাধারণ একখানা দেওয়াল ঘড়ি প্রায় সব বাড়িতেই থাকতো, সাধারণ গেরস্থ বাড়িতেও। আজকাল সাধারণ গেরস্থ বাড়ির দেওয়ালে একখানা বড় সড়ো ঘড়ি ঝুলছে, এমন দৃশ্য প্রায় দুর্লভ। যাদের আছে তাদের আছে, অর্থাৎ যারা সাবেককালের এই প্রাণীটিকে চেষ্টা যত্ন করে এখনো টিকিয়ে রেখেছে। যেমন সুধা মাধবের বাড়িতে ঘড়ির সাদা জমিটা পুরনো খবরের কাগজের মতো ঘোলাটে ময়লা এবং ঝাপসা হয়ে গেছে। পিতলের কাঁটা দুটো স্রেফ লোহার মতো, তবুও কাজ চালিয়ে যাচ্ছে। আজকাল আর এই কাজ চালিয়ে যাওয়ার চালটাকে কেউ তেমন শ্রদ্ধা সমীহ করে না। নাই বাতিলরা অপসারিত হয়ে হয়তোবা জঞ্জালের স্তূপে ঠাঁই নেয়, নয়তোবা শিশি বোতলগুলোর ঝুলিতে চড়ে বিদেয় নেয়। নতুন করে ধনীময় একটা দেওয়াল ঘড়ি বড় একটা কেউ রাখে না, অন্তত সাধারণ গেরস্থেরা। কারণটা হয়তো তার আকাশ ছোঁয়া দাম। ঘড়ির দাম তো ঘোড়ার মতো ছুটে ছুটে সেকাল থেকে একালে এসে পৌঁছেছে। আর তাছাড়াও সত্যি তো, জিনিসটা তেমন কাজেও লাগে না আর আজকাল। মেয়ে মানুষ নির্বিশেষে প্রায় সকলেরই হাতে হাতে নিজস্ব একটা করে বাঁধা থাকে। বাড়ি সিঁড়ির সামনে দালানের উঁচু দেওয়ালে টাঙানো একটা মাত্র ঘড়ি দেখে নিজেদের নিয়ন্ত্রিত করবার দুঃখজনক অবস্থায় কেউ আর আজ থাকতে চায় না। সুধা মাধবের বাড়িতেও তাই। তবু সুধা মাধবের বাবা ব্রজ মাধবের কেনা এই বড় ঘড়িটা এখনো বাজে, নির্ভুল নিয়মে, আত্মস্থ গৃহকর্তার ভঙ্গিতে, মৃদু গাম্ভীর্যে। তার সেই ঘণ্টাধ্বনিতে বাড়ির আর কেউ কান্না দিক, সুধা মাধব দেন। আর যখনই ওর আওয়াজটা কানে আসে, বাবার সেই কথাটা মনে পড়ে যায়। ব্রজমাধব এই ঘড়িটাকে বলতেন সময়ের প্রহরী। সুধা মাধব ভাবতেন বাবা বেশ শব্দগুলো কথার মধ্যে বসান। সময়ের সেই প্রহরীর ওই একটি মাত্র ধ্বনি শুনেই বিছানায় উঠে বসলেন সুধা মাধব। এই একটা শব্দ 12টা বেজে যাওয়া দিনরাত্রির আবার নবোদ্যমের সূচনা। এটা অর্ধমাত্রিক স্মারক। আধ ঘন্টা সময় আগে ঘড়িটা যে 4বার ঘন্টা বাজিয়েছিল, ঘুমন্ত সংসারটার চেতনায় ঘা দেবার বৃথা চেষ্টায়, সেটা অজানা ঘুম সুধা মাধবও শুনতে পাননি। এটা পেলেন এবং অনুভব করলেন এটা ভোর 4:30। আষাঢ় মাসের আকাশ এক্ষুনি দিনের ধান্ধায় গা ঝাড়া দিয়ে উঠে পড়েছে। সুধা মাধবও উঠে পড়লেন। নীলিমার মতো ঘুম ভেঙে উঠে বহুক্ষণ বিছানায় বসে 33 কোটি দেবদেবীকে স্মরণ করার অভ্যেস সুধা মাধবের নেই। তিনি বিছানা থেকে উঠে পড়ে খাটের তলায় রাখা রবারের চটিটা পায়ে গলিয়ে আস্তে আস্তে ঘরের দরজাটা খুলে বেরিয়ে এলেন। দালানের সামনের দেওয়ালে পাশাপাশি যে দুখানা ছবি ঝোলানো আছে, একবার তাদের দিকে তাকিয়ে মনে মনে প্রণাম করে নিয়ে দালানের অন্য একটা দেওয়ালের গায়ে পেরেকে ঝোলানো সিঁড়ির চাবিটা পেড়ে নিয়ে এগিয়ে গেলেন। ছবি দুখানা সুধা মাধবের মা মনোরমা দেবী আর বাবা ব্রজ মাধবের। দুজনে একত্রে ছবি তোলার সুযোগ আর ঘটে ওঠেনি ওদের জীবনে। তাই পরে সুধা মাধব দুখানা ছবিকে নিবিড় সান্নিধ্যে পাশাপাশি টাঙিয়ে রেখে হয়তোবা মৃত আহ্লাদের সান্ত্বনা, নয়তোবা আপন আত্মার শান্তি বিধান করেছেন। সুধা মাধবের শোভার ঘর থেকে বেরোতেই সামনেই পড়েন ওরা।
দেবদ্বিজে ভক্তিমতী নীলিমা একবার ওই দেওয়ালেই ফটো দুখানার মাথার ওপর একটা ছোট ব্রাকেট বসিয়ে তার উপর একখানি মাটির কালীমূর্তি স্থাপন করেছিলেন, যাতে ঘুম ভেঙে উঠেই দেবী দর্শন হয়, দিন ভালো যায়। কিন্তু স্বল্পভাষী সুধামাধব বলেছিলেন, বাড়িতে তো আরও অনেক দেওয়াল আছে। নীলিমার মুখের দিকে আর তাকাননি। বাড়ির সেই অনেক দেওয়ালের একটা দেওয়ালের পেরেক থেকে চাবিটা নিয়ে সিঁড়ির মুখে কোলাপসেবল গেটটা খুলে দুদিকে একটা ঠেলে একটা মানুষ যাতায়াতের মতো ফাঁক বার করে আস্তে আস্তে নেমে গেলেন রবারের চটি। তাই বাবার সুর তোলা বিদ্যাসাগরী চটির মতো অথবা ঠাকুরদার খড়মের মতো সিঁড়িতে নামা ওঠার চটাস চটাস খটাস খটাস আওয়াজ আর হয় না। ওরা হয়তো ভাবতেন গৃহকর্তার পদধ্বনির একটু জানান থাকা ভালো, তাতে সংসারের অধস্তন সদস্যরা অবহিত হতে সময় পায়। সুধামাধবের সেই ভাবনা নেই, কারণ ওই অবহিত হয়ে ওঠার প্রশ্নটাই নেই। অতএব রবারের চটিটাকেও আস্তে আস্তে চেপে চেপে নিঃশব্দে নেমে আসেন। সিঁড়ির তলার পাশেই খুদে একটা ওই ঘরের মতন, তাতে লালটু শুয়ে থাকে। ওর ওই ঘরটা একেবারে সদর দরজার গায়ে। ভোরবেলা বাসন মাজা মহিলাটিকে দরজা খুলে দেবার দায়িত্ব তার। কিন্তু দায়িত্ব থাকলেই যে সেই দায়িত্ব পালন করতে হবে এমন তো কোনো কথা নেই। অতএব আগে প্রায়ই মহিলা কড়া নেড়ে ফিরে যেতেন এবং পরে ডাকতে গেলে মুখ নাড়া দিয়ে বলতেন, কার এত সময় সস্তা যে চৌপর দিন আপনাদের দরজায় পড়ে থাকবো? ফার্স্ট পালায় দৌড় খুলে না দিলে লাস্ট পালাতেই পড়তে হবে। 4 বাড়ির কাজ, সময়ের দাম সোনার দামে, এ অহংকার তার আছে। কিন্তু লালটুও ঝাড়গ্রামের ছেলে, ঘুমেও যেমন পটু, কথাতেও তেমন পটু। সে সতেজে বলে, কুসুমদির ফার্স্টপালা মানেই তো অর্ধেক রাত্রির, কে দরজা খুলবে তখন? দরজার ফুটোর কাঁচ দেখে আমার ভয় লাগে, পেতনি শাঁকচুন্নি মনে হয়। বলাই বাহুল্য এই নিয়ে খণ্ডপ্রলয় বেঁধে গিয়েছিল এবং কে থাকবে কে যাবে এই নিয়ে টাগ অফ ওয়ার চলেছিল। তা শেষ পর্যন্ত শান্তি চুক্তি হলো সুধামাধবের মধ্যস্থতায়। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, দরজা খুলে দেওয়ার ভারটা আমিই নিচ্ছি, আমি তো ভোরেই উঠি। এতে নীলিমা ক্রুদ্ধ হয়েছিলেন। ভোরে ওঠো বলে কি মাঝরাত্রিরে? কুসুমের ফার্স্টপালা কখন জানো? রাত 4:30। সুধামাধব মৃদু হেসেছিলেন। ওটা রাত নয়, শাস্ত্রমতে ব্রাহ্ম মুহূর্ত। আমার বরং ভালোই হবে। আর তাছাড়াও ফার্স্ট ট্রেনটা ধরতে না পারলে তো তোমাদেরই অসুবিধে, সেই লাস্ট ট্রেনে গিয়ে ঠেকবে। নানান বিশৃঙ্খলা। তদবধি কাজটা নিঃশব্দেই হচ্ছে এবং সংসার রথখানি বেশ কুসুমাস্তীর্ণ পথেই চলেছে। বাড়ির সবাই যদি ঘুম থেকে উঠে দেখে চারিদিক সব ধোয়া মোছা চকচকে, রান্নাঘর শুকনো খটখটে, বাসনের গোছা ধোয়া মাজা, খাবার টেবিলের নির্মল বক্ষ পেতে বসে আছে চায়ের সরঞ্জাম নামার অপেক্ষায়, তাহলে কুসুমাস্তীর্ণ ছাড়া আর কি বলা যায়? উল্টোটা হলে তো রথের চাকা কাদায় বসে যাওয়া। প্রত্যেকেই প্রত্যেককে দোষারোপ করবে সামান্যতম অসুবিধে ঘটলেও। যে চায়ের টেবিলে মলয় বাতাস বয় সেখানেও তুফান উঠবে। চেঁচামেচি গোলমালে সকলের রমণীয় স্নিগ্ধতা ছিন্ন ভিন্ন হবে। অসুবিধে বড় ভয়ানক জিনিস। ওতে মুহূর্তে মানুষকে অভদ্র করে তুলতে পারে, স্বার্থপর করে তুলতে পারে, রুক্ষ করে ফেলতে পারে। অথচ সেই অসুবিধের কারণ হয়তো সামান্যই। সুধামাধব এইটি অনুধাবন করেই ওই কাজের ভারটি নিয়েছিলেন। কিন্তু শৃঙ্খলা সুবিধে সত্ত্বেও কথা শোনাতে কেউ ছাড়েনি। বাবাই তো প্রশ্রয় দিয়ে দিয়ে ওই লালটুবাবুর মাথাটি খেলেন। লালটুটাকে পাছে কাঁচা ঘুমে উঠতে হয়, তাই বাবা নিজেই। ভাবা যায় না, বাড়ির কর্তার পোস্টটা আমার হলে দেখিয়ে দিতাম ঝিকে জাস্ট 6টার সময় আসতে বাধ্য করা যায় কিনা। ওর অসুবিধে হবে বলে উনি রাত থাকতে এসে ইলেকট্রিসিটি খরচা করে কাজ করবেন। ভাবা যায়? 7 জন্মে কেউ কখনো শুনেছে
চাকর নাক ডাকিয়ে ঘুমোয় আর বাড়ির কর্তা যান দরজা খুলতে। এরপর হয়তো দেখা যাবে বাবা বেডটি বানিয়ে লালটুকে ডেকে খাওয়াচ্ছেন। গোবর গণেশ কর্তা হলে সবাই পেয়ে বসে, দেখে তো আসছি চিরকালই। ইত্যকার নানা মন্তব্যই শোনা যায়, সামনে আড়ালে। তবে সুধামাধবের কানে ঢোকে কি না তা বোঝা যায় না। সুধামাধব যথারীতি নিজের কাজগুলোই করে যান পরপর। নিচে নেমেই সিঁড়ির পাশে বসবার ঘরের জানালাগুলো সব খুলে দেন। যদিও বা এটা লালটুরি করণীয়, কিন্তু করণীয় কাজ কে আর কত করে। প্রায়ই দেখা যায় বেলা 10টা পর্যন্ত ঘরটা জানালা দরজা বন্ধ হয়ে পড়ে আছে। তাই নিয়ে বাড়ি শুদ্ধ সবাই ওই বালক বা নাবালকটাকে এক হাত নেবেই, অথচ কাজটা 1 মিনিটের। বাইরের দরজার ভেতর থেকে ভারী একটা লোহার তালা ঝোলানো থাকে সুধামাধবের বাতিকের চিহ্ন বহন করে। সবাই হাসাহাসি করে আর বলে, বাড়ির মধ্যে থেকে তালা ভেঙে বেরিয়ে যাবার তাল করবার মতো কে আছে? তবুও তালাটা ঝোলে, যেমন ঝুলতো ব্রজমাধবের আমলে। তখন নবতালও ওঠেনি, গোডরেজও না, কে জানে কোন কোম্পানির, তবু অটুট আছে এখনো। তালাটা খুলে দরজার একটা পাল্লা খুলে ধরে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে দেখলেন সুধামাধব। মিনিট খানিকও নয়, নির্দিষ্ট মোড়ের মাথায় কুসুমবালার লম্বা রোগা কালো কাঠঠকঠকে মূর্তিখানি ফুটে উঠল প্রাক উষার আর রাস্তার বিজলি বাল্বের মিশ্রিত আলোয়। ও সময় ও এসে না ঢোকা পর্যন্ত দোরটা খুলে রেখেই চলে যাওয়া যায় না, কিন্তু দৈবাৎ 1 মিনিটের বেশি সময় দাঁড়াতে হয় সুধামাধবকে। এই জন্যে কেবলমাত্র এই জন্যেই ওই কাংসকণ্ঠী এবং সত্যিই প্রায় শাঁকচুন্নি সদৃশ কুসুমবালাকে শ্রদ্ধার চোখে দেখেন সুধামাধব। কুসুমবালা সম্পর্কে শ্রদ্ধা শব্দটা হয়তো হাস্যকর, তৎরাচ ওই শব্দটাই সুধামাধবের মধ্যে কাজ করে। কখনো কখনো বা ইচ্ছে হয় বাড়ির লোককে বলেন, কুসুমের কাছেও তো তোমাদের শিক্ষা করবার দরকার আছে। কিন্তু ইচ্ছেটা কাজে পরিণত করতে ইচ্ছে হয় না। কথাটা তো কারুর উপকার বহন করে আনবে না, বরং সুধামাধবেরই অপকার বহন করে আনবে। অবমানিকেরা অবশ্যই কথাটার বিষটা ফেরত দিতেই চেষ্টা করবে। কুসুম ঢুকতেই দরজা দিয়ে বেরিয়ে পড়লেন সুধামাধব। বেশ লাগে এই সময় ঠান্ডা রাস্তায় একটু পায়চারি করতে। একদিন প্রায় লেকের কাছ পর্যন্ত চলে যান আর ভাবেন, কে যে কার কিসের নিমিত্ত হয়। ওই বাসন মাজার ঝিটা আমার এই অনির্বচনীয় মাধুর্য স্বাদের নিমিত্ত। সত্যি, কবে আর এমন উষা ভোরে অকারণ রাস্তায় বেরিয়েছি। বাড়ির অন্য সকলের থেকে ভোরে অবশ্য উঠি চিরকালই, কিন্তু এমন সময় আর কই। উঠেছি, কলঘরে গিয়েছি, দাড়ি কামিয়েছি, নিজস্ব টুকিটাকি কাজ করেছি, তারপর বাজারে বেরিয়েছি। এমন করে তো কোনোদিন অনুভব করিনি ভোরের বাতাস কত স্নিগ্ধ, ভোরের আকাশ কত সুন্দর, কলকাতার রাস্তাও ভোরে কেমন মোলায়েম। আগে আগে না হয় চাকরির দোহাই ছিল, কিন্তু রিটায়ার তো কম দিন আর করেননি। কই, মনে তো পড়েনি যে যাই ভোরবেলা উঠে রাস্তাটা বেড়াই গিয়ে। আষাঢ়ের ভোর বড় তাড়াতাড়ি বিলীন হয়। খুব বেশি দূর গেলেন না সুধামাধব, আস্তে করে ফিরে এলেন। ঘুরে এসে দেখলেন কুসুম সিঁড়ি মুছছে, আর এটাই কর্মসমাপনের শেষ সংকেত। কুসুম ওকে দেখেই বলে উঠল, লক্ষ্মী ছাড়াটাকে একটু ডাকুন না বাবা, আমি সেই স্তক ডেকে ডেকে মরছি, তা নবাবের জামাইয়ের ঘুম আর ভাঙছে না। আপনার সাড়া পেলে তবে যদি। সুধামাধব বললেন, উঠবে উঠবে, আপনি উঠবে, বাড়ির আর কেউ তো ওঠে না, ও কি কাজ করবে। কুসুম ধড়াং করে বালতিটা অন্যত্র সরিয়ে দিয়ে খ্যানখ্যানে গলায় বলে ওঠে, ওই তো আপনার দোষ বাবু, এত মায়া শরীর করলে চলে না। পয়সার বিনিময়ে খাটতে এসেছে, বই তো আয়েস করতে আসেনি।
সুধামাধব মনে মনে একটু হাসেন। সবাইয়ের যদি এই সেন্সটা থাকতো। যদিও বা এই শান্ত ভোরের পরিবেশে কুসুমের চড়া গলার ক্যানক্যানানি রীতিমতো আশ্রম পীড়া ঘটায়, তবে সে কয়েক মুহূর্ত মাত্র। দেখা যায় কথা শেষ না করে ঝনাত করে দরজাটা বন্ধ করে দিয়ে হাওয়া হয়ে গেছে কুসুম। তবু ওর সম্পর্কে শ্রদ্ধাশীল সুধামাধব। অনেক সময় ভাবেন, সবাই যদি ওর মতো সময়নিষ্ঠ হতো। দোতলায় উঠে যাবার আগে একবার ডাক দিলেন, লালটু, আয় লালটু, উঠে পড়, আর শুয়ে থাকলে বকা খাবি তো। তারপর উঠে এসে দাঁড়ান। বাড়ি এখনো নিথর, কেউ ওঠেনি ঘুম থেকে। শুধু দালানের ধারে মাজা বাসনের গোছাগুলো একটা জাগ্রত ভূমির আভাস জানাচ্ছে। সুধামাধব নিঃশব্দে স্নানের ঘরে ঢুকে গেলেও যথা নিয়মেই একেবারে দাড়ি কামিয়ে স্নান সেরে নিজের গেঞ্জি পায়জামা সাবান দিয়ে কেচে নিয়ে যখন পায়জামা গেঞ্জি পরে বেরিয়ে এসে ভিজে দুটো সামনের তারে শুকোতে দিয়ে ক্লিপ আটকে একটু আগে ভিজিয়ে রেখে যাওয়া দরজাটা আস্তে করে ঠেলে ঘরে ঢুকলেন, দেখলেন সেখানেও যথা নিয়মে নিজের খাটের ওপর ধ্যানাসন হয়ে বসে নীলিমা বিজ বিজ করে স্তব পাঠ করছেন। এই সময় সারা শব্দ করা বিধি নয়, তাই বাজারে কি দরকার না দরকার আগের রাত্রেই জেনে নিয়ে লিখে রাখেন সুধামাধব। নিঃশব্দে ড্রয়ার খুলে সেই ফর্দটা টাকাটা বার করে নিয়ে বেরিয়ে এলেন। কারো সম্পর্কে কিছু ভাবনা সংকল্প থাকলেও না ভেবে পারলেন না। নীলিমা দেবী স্বর্গের রাস্তায় কত দূর এগোতে পারলেন। তোমার এই স্তব স্রোত ধ্যান জপ সমাপ্ত করে উঠে এসেই তো তুমি সংসারের সবাইয়ের ওপর এক হাত নিতে শুরু করবে। তখনও তো তোমায় দেখে মনে হবে না যে তুমি এতক্ষণ ঈশ্বর সান্নিধ্য করে এলে। আবার ভাবলেন, চিরকাল দেখেছি স্নান শুদ্ধ হয়ে পুজো পাঠ করতে হয়, বিছানায় বসে পুজো পাঠ অভিনব। অথচ শুনতে পাওয়া যায় নীলিমার গুরু এই সময়টিকেই বিশেষ করে জোর দেন। সারা রাত্রিব্যাপী সুখসুপ্তির পর শরীর মন নাকি অনেক হালকা আর পবিত্র থাকে। হবেও বা, সুধামাধব তো কখনো ওই ধার ধারেননি, ধার কাজ দিয়েও হাঁটেননি কখনো। নীলিমার আপ্রাণ চেষ্টা ব্যর্থ করে দিয়ে অনায়াসেই পিছলে বেরিয়ে এসেছেন তিনি। নিচের তলায় নেমে এসে দেখলেন ঝোলা হাফ প্যান্ট আর ছেঁড়া গেঞ্জি পরা লালটু বাইরের দরজায় দাঁড়িয়ে পরপর হাই তুলে যাচ্ছে। সুধামাধব হাসি চেপে বললেন, কি এখনো ঘুমের নেশা কাটেনি? যা, হাতে মুখে জল দিয়ে আস্ত জামা প্যান্ট পরে আয়। লালটু মলিন মুখে বলে, ঠাকমা বলে রাতে শোয়া ওই ছেঁড়া গেঞ্জি প্যান্টুলুন পরেই বাজারে যাবি। তার মানে এ হুকুম কেন? ঠাকমা বলে বাজারের ধাঙর ম্যাথর ছোঁয়া যায়, এসে একেবারে সাপ সুরত হয়ে কাঁচা জামা পরবি। সুধামাধব এখন একটু হেসে বলেন, তা সেসব তো আমারও ছোঁয়া যায়, ওরা কি বেছে বেছে ছয়? আপনার কথা বাদ দাও দাদু, আপনাকে বলতে আসবে এমন সাধ্য থাকলে তো। থাক, খুব কথা শিখেছিস। তোর ঠাকুরমাকে বলিস এরকম ময়লা নোংরা জামা পরা দেখলে আমি তোকে সঙ্গে নিয়ে যাব না। আর এত ছেঁড়া পড়িসই বা কেন, আর নেই? লালটু অপ্রতিভ মুখে বলে, আছে। তা ঠাকমা বলে ছেঁড়া বলে কি ফেলে দিবি নাকি, রাতে শুবি? আচ্ছা বেশ, ভালোই বলেন। তা এখন তো আর রাতে শুচ্ছিস না, যা চটপট বদলে আয়, আমি এগোচ্ছি, তুই থলি দুটো নিয়ে চলে আসবি। লালটু বিজ্ঞের ভূমিকা নেয়, বলে, এত সকালে বাজার খোলেনি। না খুলে থাকে না খুলুক, খানিক ছাওয়া খাবি? বৌদি রাগ করে, বলে চা পর্যন্ত না খেয়ে বাজারে যাবার কোনো মানেই হয় না। আপিস তো যেতে হবে না, এত তাড়া কিসের? সুধামাধব এখনো হাসেন, বলেন, বলে বুঝি?
আমার আবার এই ভোরবেলাতেই বাজারে আসতে ভালো লাগে, ভিড় থাকে না। সে যাগে, তুই চটপট চলে আয়, আমি কালোর দোকানের কাছে আছি। নীলিমা যে বলেন বাড়ির লোকের সঙ্গে একটা বই দুটো কথা খরচ করতে নারাজ, মিথ্যে বলেন না বোধহয়। সত্যি, এই ছেলেটার সঙ্গে অনেক সময়ই একাধিক কথা বলেন সুধা মাধব, হয়তো বা অকারণেও। আর তাছাড়াও একটাও মিথ্যে নয়। ছেলেটা সম্পর্কে তার একটা দুর্বলতা আছে। যখনই দেখেন ও একা একা কোথাও উদাস মুখে দাঁড়িয়ে আছে, অথবা মলির মুখে নেতা বালতি নিয়ে ঘর মুছছে, কিংবা বয়সের অনুপাতে কঠিন কঠিন কাজ করছে, মনটা কেমন করে ওঠে সুধা মাধবের। শুধু অভাবের তাড়নাতেই এই ছোট্ট ছেলেটাকে মা বাপ ভাই বোন ছেড়ে দূর দূরান্তরে এসে একটা নিষ্পরের বাড়িতে প্রাণপাত করে খেটে মরতে হচ্ছে। অনেক ভালো ছিল যদি চাষির বাপের ছেলে রূপে মাঠে খাটত, তবু তো মায়ের হাতে খেতে পেত। এই দুর্বলতার বশেই সুধা মাধব নিত্যই বাজার যাবার পথে ওই কালোর দোকানে এসে দাঁড়ান একবার করে, খান চারেক জিলেপি কিংবা দুখানা গজা কিনে লালটুটাকে খেয়ে নিতে বলেন, আর তারপর বাজারে ঢোকেন। লালটু অবশ্য এতে খুবই লজ্জা পায়, নানা করে বলে, আপনি কিছুই খান না, আর আমি গপ গপ করে খাবো? আমার বুঝি লজ্জা লাগে না? সুধা মাধব হেসে ফেলেন, তোর মতন দোকানে দাঁড়িয়ে জিলিপি খাবো আমি? তারপর হয়তো আবার কৌতুকের গলায় বলে ওঠেন, আমি বাড়ি ফিরলেই আমার জন্য এই চা আসবে, এই মাখন মাখা টোস্ট আসবে, ডিম সেদ্ধ আসবে, সন্দেশ আসবে। তোর জন্য আসবে তো? তোর ভাগ্যে তো সেই সকলের শেষে। আশ্চর্য, ছোট্ট ছেলেটাকে কেউ ছোট ভাবে না। ভাবলে নাকি ও সাপের 5 পা দেখবে, মাথায় চড়ে বসবে, বেয়াড়া হয়ে উঠবে। অতএব বাবুদের খাওয়ার আগে খেতে দেওয়া চলে না ওকে। কাজেই কালো দোকানের ওই গজা জিলিপির বরাদ্দ। যদিও জানেন সুধা মাধব নামক ব্যক্তিটির প্রতি গঞ্জনার ও লালটু নামক ছেলেটার প্রতি লাঞ্ছনার শেষ থাকবে না, তথাপি বাড়িতে বলিস নে এমন ছোট কথাটাও এই ছোট ছেলেটার কাছে বলতে পারেন না। তথাপি সহজাত বুদ্ধির বশেই ছেলেটা এই সত্যটি গোপন করে চলে। ছুটতে ছুটতে চলে এলো লালটু, একটা কাঁচা জামা মাথায় গলাতে গলাতে, হাতের মধ্যে বাজারের থলি গলিয়ে। জিলিপির ঠোঙাটায় হাতে নিয়ে লালটুর চোখে মুখে যে অনির্বচনীয় ভাবটি ফুটে ওঠে, তার দাম কি আর ওই কটা পয়সা, তার কাছে কতটুকু, সেটাই ভাবতে চেষ্টা করেন সুধা মাধব। সামান্যর বিনিময়ে অসামান্য, কানাকড়ির বিনিময়ে রাজত্ব। ভালো করে হাত ধুয়ে নে বলেই বাজারের দিকে এগোন সুধা মাধব। পেছনে পেছনে হৃষ্ট মুখ লালটু শূন্য থলি দুটোকে বেদম দোলাতে দোলাতে চলে। সুধা মাধবের ঘরে ঢোকা, টাকা পয়সা নিয়ে নিঃশব্দে বেরিয়ে যাওয়া, গভীর ধ্যানস্থ অবস্থাতেও নীলিমার চোখ এড়ায় না। নীলিমার চেতনায় এটাও ধরা পড়ে আছে। মাত্র 2-1 মিনিট আগেই অনলস প্রহরী ঘড়িটা পরপর 6টা ঘন্টা বাজিয়েছে। এই 7 সকালেই বাজারে ছোটা হলো বাবুর। আসবেন সেই বেলা 8টায়, লক্ষ্মী ছাড়া ছোড়াটার সঙ্গে গালগল্প করতে করতে। ছোঁড়া বাজার থেকে ফেরে যেন আহ্লাদে ভাসতে ভাসতে। দাদুর আদরে ধরাখানিকে সরাখানা দেখে পাজিটা। সেদিন মোরলা মাছ কুটতে বলায় বলে কি না, এসব কি আর আমার দ্বারা হয় ঠাকমা, এ হচ্ছে মেয়ে ছেলের কাজ। তা নীলিমা অবশ্যই ওর ঘাড়ে ধরে ছড়িয়েই ছাড়লেন। ঠাকমা ডেকে আহ্লাদ বাড়ালেই কি আর তিনি সুধা মাধবের মতো নাতিকে আদর করতে বসবেন নাকি? আজ পূর্ণিমা, নীলিমা ঠাকুরের জন্য একটু ফল আনতে বলবেন ইচ্ছে হয়েছিল, কিন্তু ধ্যানের মাঝখানে তো আর কথা বলতে পারেন না। কথা তুললে বলবেন, রাতে কেন বলে রাখনি? মানুষ তো নাকি যন্ত্র, তার যেন আর ভুল হয়ে যেতেই পারে না। অথবা হঠাৎ নতুন একটা ইচ্ছেও হতে পারে না। কেন, নীলিমা ধ্যান পুজো সেরে ওঠা আসা পর্যন্ত অপেক্ষা করতে পারা যায় না?
রোজই তো শুনতে পাওয়া যায় বৌমা আক্ষেপ করছে। বাবা কেন যে খালি পেটে বেরোন, চাটা খেয়েও তো বাজারে যাবেন। তা শুনতে লজ্জা করে না নীলিমার? কেন, কি এমন রাজকার্য তোমার? রিটিয়ার বুড়ো তো বেকারের সামিল। দেব নেই, দ্বিজ নেই, ঠাকুর দেবতার নাম মুখে আনা নেই। এখনো যেন উঠতি বয়সের ছোকরা। এখনো মাংস, মুরগি, ডিম, পেঁয়াজ খেয়েই যাচ্ছেন। সর্বদা ফর্সা জামা কাপড় পরছেন, ঘড়ির কাঁটায় চলছেন। ছি! মনে মনে অভিযোগের পসরা সাজাতে সাজাতে ঘর থেকে বেরিয়ে আসেন নীলিমা। ফুলো ফুলো মুখ, এলোমেলো চুল, মুখের রেখায় বিশ্বের বিরক্তি। সংসারের কিছুই তার মনের মতো নয়। এই তো তার গুরুভগ্নী বাসনাদির বাড়িটি। কতবার গেছেন নীলিমা, দেখে যেন চোখ জুড়িয়ে যায়। বাড়িতে ঠাকুর ঘরে বাসনাদি যে গোপাল প্রতিষ্ঠা করেছেন, নিত্য তার ভোগরাগ। বাড়ি সকলেই সেই ঠাকুর অভিমুখী চিত্ত। মেয়েটি সকালবেলা উঠে শুদ্ধ ব্রস্তে মায়ের পুজোর গোছ করে দিচ্ছে। ছেলের বউটি তারপরে আলাদা উনুন জেলে ঠাকুরের নাড়ু, ক্ষীর, ছানা, সুজির পায়েস এইসব বানাচ্ছে। কর্তা পর্যন্ত একখানা স্কেটের ধুতি পরে ঠাকুরের সন্ধে আরতি করে দিচ্ছেন। বাসনাদির ওপর আদেশ আছে নিত্য হাজার জপ করতে, আর সেই করতেই তার দিন চলে যায়। তা সবাই মিলে সাহায্য না করলে ঠাকুর সেবাটি ঠিকমতো হবে কি করে? সেটি সংসারের সবাই বোঝে, সবাই শুদ্ধাচারী, সবাই সংযমী। বাড়িতে মাছটুকু ছাড়া কোনো অমেধ্য ঢোকে না। আর নীলিমার সংসারে বাড়ির মাথা থেকে পা অবধি মাছ, মাংস, মুরগি, পেঁয়াজ আর বিস্কুট পাউরুটিতে মাখামাখি। সধবা হয়েও নীলিমাকে বিধবার মতো আলাদা রান্না করে খেতে হয়। রাঁধুনি ঠাকুর গোটা কতক আস্ত আলু, পটল, কপি, কুমড়ো আর খানচারে কাঁচা মাছ একদিকে সরিয়ে রেখে দেয়। নীলিমা সে কোন বেলায় পুজো করে নেমে এসে একেবারে দুবেলার মতো একটা তরকারি রেঁধে নেন আর দুটি ভাত ফুটিয়ে নেন, ব্যাস। কেন, নীলিমার কি দৈবাত ইচ্ছে করতে পারে না? 5 রকমের খাই দায়। মাছও তো খান না সব দিন। অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, গুরুদেবের জন্মতিথি, আরও সব কতবার ব্রত থাকে। তা সেসব দিনে তো নিরামিষ, তার মানে তো ভাতে ভাত। আর তাছাড়া কি করবেন তিনি? অথচ ডাল, তরকারি, শুক্তো, চচ্চড়ি এসব খেতে তো বাধা নেই। কিন্তু জুটবে কোথা থেকে? কর্তা এত রকম তরি তরকারি আনেন, সব শুধু তাকিয়ে তাকিয়ে দেখো তুমি নীলিমা দেবী। কিন্তু ও বেলায় শুধু বউয়েরই গৌরব, নীলিমার বেলায় কচু। নীলিমা কি ওদের ওই মাংস, মুরগি খাওয়া শরীরে রান্না খেতে যাবেন? চান করে কাঁচা কাপড় পরে দিতে পারবে? কাকে যে শুদ্ধাচার বলে তাই জানে না। এই তো সেই দিন সদ্য নিয়ে এসেছে দেখে বলেছিলাম, বৌমা একখানা সিল্কের মিল্কের কাপড় জড়িয়ে এসে আমার এই ফুলের মালা কটা গেঁথে দিতে পারবে? তা একগাল হেসে বলা তো হলো, উমা কেন পারবো না, মালা গাঁথতে আমি খুব ভালোবাসি। কিন্তু করলেন কি? সিল্কের কাপড়ের সঙ্গে বাছা সুতির জামা সায়া পরে এসে দাঁড়ালেন। একে আর কি চৈতন্য করাবো? বললাম, ওইখানে বসে আলগোছে গেঁথে দাও, গঙ্গা জল দিয়ে নেব। তা দিলও তাই। তবে সেই মালা কি আর আমি ঠাকুরের গলায় দিতে পারলাম? কাঠটার গায়ে ঝুলিয়ে রাখলাম। এই তো অবস্থা আমার সংসারের। ইচ্ছে হয় একবার বাসনাদির ঘরে সংসারটা দেখিয়ে নিয়ে আনি, তা দেখলেই কি আর মন মতি ফেরে? আমার যে আসল ঘরেই মুষল নেই। কর্তাটি যদি এমন ম্লেচ্ছ না হতেন, বাসনাদির স্বামীর মতো হতেন, তাহলে সংসারের ছাঁচ বদলে যেত। বলবো কি আর, আমার নিজের পেটের ছেলে মেয়েরাই তো আমার প্রতিপক্ষ। বউটির তবু যা হোক সৌজন্য সভ্যতা আছে, কিন্তু আমার ওই হারামজাদা মেয়েটি, কথা শুনলে হাড় পিত্তি জ্বলে যায়। বলে কি না, আহা মায়ের খাওয়া নিয়ে বৃথা দুঃখ করো না বৌদি,
মা জননী আমাদের কৃচ্ছ সাধনের সিঁড়ি বেয়ে বেয়ে সশরীরে স্বর্গে যাবার তাল করছেন। শয়তানি আবার হেসে হেসে বলে, আচ্ছা মা, তোমার এই শরীরেই একদা তুমিও আমাদের মতো যত সব অমেধ্য বস্তু খেয়েছ, ওই দাঁতেই মাংসের হাড় চিবিয়েছ, ওদের বিশুদ্ধ করে নিতে পারলে কি করে? আমাদের কাপে চা পর্যন্ত যখন চলে না তোমার। আর ছেলেদের তো কথাই নেই, বড়টা তো উঠতে বসতে ঠাট্টা বিদ্রুপ করে আমার গুরু গোবিন্দকে নিয়ে। আর ছোটটা বলে কি না, মালা জপা বুড়িগুলোই হলো পৃথিবীর সব থেকে কুচুটে, আর মা সেই দলে গিয়ে ভিড়েছে। অতএব মায়েরও 12টা বেজে গেছে। এই কণ্টকাকীর্ণ সংসারে বাস নীলিমার। তবে কিসের সুখে মুখে হাসি আহ্লাদ প্রসন্নতা আসবে? কর্তাও কি মাঝে মাঝে চিপটেন কাটতে ছাড়েন? আমাকে শুনিয়ে ছেলে মেয়েদের বলবেন নাকি? দেখ, চিরকাল তো শুনে এসেছি প্রসন্ন মন নারায়ণের আসন। তা তোর মা তার ঠাকুরকে কোথায় বসায় বল দেখি? আসন তো নেই। এসব সহ্য করে আধ্যাত্ম পথে এগিয়ে যেতে হচ্ছে নীলিমাকে। গুরুদেব বলেন, প্রাক্তন ক্ষয় হচ্ছে। ওই চিড়ে কেলে ছেঁদো কথাটা কি আর মেজাজ ঠিক রাখতে পারে? আর মেজাজ বেঠিক হবার ঘটনাও তো অহরহ। ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পেলেন নীলিমা। 2 ননদ ভাজে চায়ের টেবিলে মুখোমুখি বসে একেবারে আহ্লাদে গড়িয়ে পড়ে কি যেন বলাবলি করছে। নিশ্চয় নীলিমার প্রসঙ্গ, তা নইলে এত কিসের ইয়ে? বিরক্ত নীলিমা বলে না উঠে পারলেন না। তা সকালবেলা এত হাসির কি হলো শুনি? মেয়ে মুখে হাত চাপা দিয়ে আরও হাসতে লাগলো। আর বউ তাড়াতাড়ি বলে উঠল, ও শুভ্রার কলেজের একটা মেয়ের ব্যাপার মা। নীলিমা কি ঘাসের বিচি খান? নীলিমা বুঝতে পারলেন না ওরা নীলিমার কাছে চাপছে। নীলিমার আগে গড়গড়িয়ে বলে উঠলেন, এই তো একটু আগে সব ঘুমোচ্ছিলে, এক্ষুনি চায়ের বাটি নিয়ে বসা হলো। এড়াবাসি কাপড়গুলো তো ছাড়াই নেই, আর মুখটাও কি ধুতে ইচ্ছে করে না? শুভ্রা বলে ওঠে, এ মা, আমরা মুখ না ধুয়েই খাই? তোমার থেকে ডবল ভালো করে ধুই। তোমার মতন অমন বিনা ব্রাশে দাঁত মাজি না আমরা। নীলিমা কি তবু সেখানে দাঁড়াবেন? তাই সরে যান। রাঁধুনি ঠাকুরের পেছনে লাগতে যান। না লাগলে আর হবে কেন? সে শকরি হাত ধুলো কিনা, রান্না করে সব আগে নিজের জন্য তুলে রাখলো কিনা, চাল ডাল তেল মশলা সরাবে কিনা, বড় বড় মাছের চাকাগুলো কাকে দিতে কাকে দিচ্ছে, এইসব তদারকি আর কে করতে আসবেন নীলিমা ছাড়া? অথচ বাড়ি শুদ্ধ সবাই বলতে আসবেন, এত দেরি করে স্নানে যাও কেন তুমি? এত দেরি করে পুজোয়? সুধামাধব আবার বলেন, সকালে তো একবার পুজো টুজো হয় দেখি, কবার করতে লাগে? প্রশ্নটি শুনতে নিরীহ, কিন্তু তাৎপর্যটি কি তা বুঝতে বাকি থাকে না নীলিমার। কাকে বলে ধ্যান ধারণা, কাকে বলে জপ তপ পুজো পাঠ, এসব জ্ঞান আছে তোমার? নাস্তিকের অগ্রগণ্য। বোঝাতে চেষ্টা করতেও রুচি হয় না। প্রথম দিকে চেষ্টা করেছিলেন, কিন্তু ওই পাথরের মন গলাবে কে? একদিন হাত জোড়ো করে বলে বসলেন কিনা, দেখো, ওসব যদি বুঝতেই হয় তো হিমালয়ে চলে গিয়ে গুহায় বসে বুঝতে চেষ্টা করব, তোমার কাছে কেন? অথচ মাঠের উৎসবে কি মধুর দৃশ্যই না চোখে পড়ে। সকলেরই কিছুই স্বামী পুত্র সবাই দীক্ষিত নয়, কিন্তু উৎসবে সবাই আসে। গুরুভগ্নীরা, মেয়ে জামাই, নাতি নাতনি, ছেলে বউ, কর্তা সবাইকে বাবার কাছে ধরে ধরে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিয়ে আশীর্বাদ নিচ্ছে। আর নীলিমা একপাশে মলিন মুখে দাঁড়িয়ে আছেন, যেন তার কেউ কোথাও নেই। ভাগ্য ভাগ্য, সবই ভাগ্য। গুরু গোবিন্দ গোপাল নারায়ণ জপ তপ কেউই ভাগ্যকে বদলে দিতে পারে না। অথচ কতটুকুই বা চাহিদা ছিল নীলিমার?
সংসারে সবাই সদাচার সম্পন্ন হবে, ঈশ্বরমুখী মন হবে সকলের। নীলিমার জীবনের যা সম্বল তার প্রতি শ্রদ্ধাশীল হবে। ব্যাস, এটুকুই তো চাওয়া। তার এক চিলতেও তো জুটল না নীলিমার ভাগ্যে, কিন্তু লোকচক্ষে এমন ভাগ্যবতী নাকি আর হয় না। সবাই তো তাই বলে, নীলিমার নিজের লোকেরা পর্যন্ত। নীলিমার নাকি সুখে থাকতে ভূতের কিল খাওয়া, সেধে দুঃখ গলায় নেওয়া, আর জীবনের মধ্যে বিদঘুটে একটা ঝঞ্ঝাট ডেকে এনে সংসারকে অশান্তি দেওয়া। নীলিমার নিজের বোন পর্যন্ত বলে কি না, জামাইবাবুকে তুই যতই নাস্তিক বলে ঘেন্না দিস মেজদি, উনি তোর থেকে অনেক জ্ঞানী লোক। স্বল্পভাষী সুধা মাধবের যেমন ভেতরে বাইরে কোনোখানে কথা নামক বস্তুটার কোনো চাষ নেই, সুধা মাধবের চিরসঙ্গিনী নীলিমার তেমনি ভেতরে বাইরে শুধু ওই কথারই চাষ। জপের মন্ত্রের মতো কথায় ঢুকে পড়ে হানা দেয়, ধ্যানের মধ্যে কথাটা তৈরি হতে থাকে। অতএব নীলিমা তার অফুরন্ত অনন্ত কথার ভার বাড়িতে যতগুলো কান আছে তাদের বর্ষণ করে চলেন। তা বাইরে না হলেও ভেতরে কথার চাষ চলে এই বাড়ির আরেকটি মহিলারও। শ্বশুরের মতো অত স্বল্পভাষী না হলেও কথা কমই বলে। অমৃত মাধবের বউ অসীমা, কিন্তু মনে মনে কথা কয়ে চলে যায় সারাক্ষণ। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কথা শুরু হয় ওই অমৃত মাধব নামক ঘুমন্ত লোকটাকে উদ্দেশ্য করে। আহা, কি সুন্দর জীবনটাই না বেছে নিয়েছ। সকালবেলা যত ইচ্ছে বেলা অবধি ঘুমোবো, তারপর শুধু এক কাপ চা গলায় ঢেলে চলে যাব অঙ্গরাগ করতে। অঙ্গরাগই বলবো, নইলে শুধু দাড়ি কামাতে, চান করতে আর সাজসজ্জা করতে সারা সকালটা খরচ হয় একটা ইয়াং লোকের। তোমার থেকে অনেক স্মার্ট তোমার পৌড়ো বাবা। তোমরা দুই ভাই বিছানায় গড়াগড়ি দাও আর তোমাদের বাবা বাজারে ছোটেন, কারণ ঠাকুর চাকরের কেনা মাছ তরকারি তোমাদের পছন্দ হয় না। হবার কথাও অবশ্যই নয়, সে যাক। ঘণ্টা দেড়েক ধরে দেহ পরিচর্যা করে তুমি একেবারে জুটেড বুটেড হয়ে টেবিলে এসে বসলে ব্রেকফাস্ট করতে, যে ব্রেকফাস্টটির অনেকখানি প্রায় প্রোটিন সম্বলিত, কারণ এটাই তোমার বাড়ির আসল খাওয়া। আর লাঞ্চটা জোটে অফিসের ক্যান্টিনে। অফিসারের পোস্টে উঠেই তুমি বাড়ির ভাত ছাড়লে, কারণ সাত সকালে ভাত পেটে দিয়ে হাঁসফাঁস করতে করতে অফিসে যাওয়া অফিসারের মানায় না। যদিও বা ওই পোস্টটায় বসার আগের দিন পর্যন্ত তুমি সকালের ভাতের থালা নিয়ে বসতে, তবু তো এ গ্রেড হতে পারছো না এখনো পর্যন্ত। আর পারো টেবিলে বসে তুমি অম্লার মুখে অকুণ্ঠিত চিত্তে রেলিশ করে বাবা নিয়ে আসা মাছ, মাংস, ডিম আর ডিমের সিংহভাগটি ভোগে লাগিয়ে কেটে পড়তে। ব্যাস, অফিসার হয়ে পর্যন্ত তুমি মিনি বাস ছাড়া চড়ছো না, আর দেরি হয়ে গেলেই ট্যাক্সি। দেখে শুনে মনে হয় যেন অফিসার হয়েই জন্মেছিলে তুমি, অথচ তোমার বাবার কোনোদিনও এইরকম ভঙ্গি দেখিনি। তিনিও তো কিছু কম ছিলেন না। তোমার ভঙ্গি দেখে মনে হয় মনুষ্য জীবনের চরম লক্ষ্য সরকারি অফিসের অফিসার হওয়া, এবং তার থেকেও উচ্চতর লক্ষ্য এ গ্রেড হওয়া। অথচ আর এক বোকামিতে তুমি তোমার এই পরমতম শ্রেয়কেও এ তাবৎকাল ঠেকিয়ে ঠেকিয়ে এসেছ, এবং এখনও তাই করে আসছ। প্রমোশন দিলেই কলকাতা থেকে বদলি করে দেবে, এই আতঙ্কে তুমি প্রমোশন পর্যন্ত নিতে চাওনি। বারবার বহু কৌশলে হঠাৎ তুমি বিনা বদলিতে প্রমোশনটা বাগাতে সক্ষম হয়েছ। কিন্তু পরবর্তী পথটি, সেও হয়তো ওই একই কৌশলে বাগিয়ে ফেলবে, আর না পারলে বরং প্রমোশন ছেড়ে দেবে, তবু কলকাতা ছাড়বে না। আশ্চর্য, কি মোহ কলকাতায়! যেন কলকাতা ছাড়তে হলেই তোমার সর্বস্ব ভেসে যাবে। অথচ আমি জন্মেছি এক পাহাড়ের কাছাকাছি দেশে, মানুষ হয়েছি তেমনি সব দেশে। বাবার বদলির চাকরির সুযোগে বরাবর খোলামেলে জায়গায় মানুষ হয়েছি। আমার মনের জগতে তেমনই একটা কোনো দেশের ছবি আঁকা ছিল। সেই ছবিটার গায়ে রঙিন তুলি বুলিয়ে বুলিয়ে একখানি ছিমছাম ফিটফাট সংসার পেতেছিলাম। সেই ছবি ঝাপসা হয়ে যাচ্ছে ক্রমশ।
সেই সংসারটা আর কোনো দিনই পাতা হবে না, কারণ তুমি তোমার পরম স্বর্গ প্রমোশন ত্যাগ করেও কলকাতার মাটি কামড়ে পড়ে থাকবে। আমার সেই সোনালি স্বপ্নটা ভেঙেই গেল। আবার তোমার আরেক ফ্যাশনের শিকার হয়ে পড়েছি আমি। এতগুলো বছর বিয়ে হয়েছে আমার, তবু নাকি এখনো মা হওয়ার অধিকার অর্জন করিনি আমি। আমাদের নাকি আরও অপেক্ষা করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। ভাবছো না যে আমার দিনগুলো কি করে কাটবে? সকাল থেকে রাত অবধি তোমাদের এই সংসারে তদারকি করা, আর সকলের সঙ্গে অ্যাডজাস্ট করে চলবার চেষ্টা করা, আর সারাক্ষণ তোমার ওই হরিচরণের লীন জননীর অনর্থক বকাবকি শোনা। তোমার বাবা অবশ্য দেবতুল্য মানুষ, কিন্তু বড় দূরের মানুষ আমার বাবার সঙ্গে অনেক বিষয়ে কোথায় যেন একটা সাদৃশ্য আছে, অথচ আবার কোথায় যেন দারুণ তফাৎ। আমার বাবা যেন বড় কাছের মানুষ, শুধু আমাদের বলেই নয়, সকলের কাছে। তোমার বোনটির কথা বাদ দাও, তিনি তো এখন প্রেমে হাবুডুবু খাচ্ছেন। কথা বলতে হয় নিক্তির ওজনে, কখন যে কি হয়ে যায় কে জানে। অতএব তার সঙ্গে শুধু শাড়ি, গহনা, সিনেমা, গল্পের বইয়ের গল্প করেই চালাতে হয়। আবার ওদিকে ওদিকে ভয়ও করতে হয়। আর তোমার ভাইটি, সে তো পৃথিবীকে তৃণমূল্য আর আত্মীয়জনকে নস্যসম জ্ঞান করে। ব্যঙ্গের ছুরি বিঁধিয়ে ছাড়া কথাই বলতে জানে না সে। কিন্তু আমি বেচারা মফস্বলের মেয়ে, অত ব্যঙ্গ বিদ্রুপের ধার আমি ধারি না। তাই আমি সাধ্যপক্ষে ওর সঙ্গে বেশি কথা কই না। আর কথা কইলেই তো তাকে ঠেলে নিয়ে যাবে পলিটিক্সের দিকে। তোমাদের এই এত বড় বাড়ি, এত পুরনো পুরনো আসবাবপত্রে ঠাসা অকারণ ভারী সংসার, এত কথা, এত বিশৃঙ্খলা, আর তোমার এই নির্লিপ্ত নিশ্চিন্ততা আমার যেন দম বন্ধ করে আনে। ভাগ্যের কাছে অধিক কিছু প্রত্যাশা তো ছিল না আমার। শুধু প্রত্যাশা ছিল হালকা ছিমছাম একটি সুন্দর জীবনের। সেখানে আমার পদ্ধতিতে আমি সকলকে যত্ন করব, সেবা করব, ভালোবাসব। সেটা কি খুব বেশি চাওয়া? ধরো আমরা যদি কোনো একটি মফস্বল শহরে সুন্দর একটি সংসার পেতে বসতাম, ছোট্ট দু একটি বাচ্চা নিয়ে আমাদের সংসারে ডাকতাম তোমাদের আপনজনদের, তারা গেলে আমরা যত্নে আদরে ডুবিয়ে দিতাম তাদের। কি মনোরম না হতো সেই জীবনখানি। ওই জীবন দেখেছি আমার মার। কি প্রসন্ন মুখ ছিল মার, কি নির্মল উজ্জ্বল হাসি ছিল। অথচ তোমার মা, থাক, গুরুজন সম্পর্কে সমালোচনা করতে চাই না। শুধু ভাবি, ভগবান পেতে হলে কি মানুষকে ত্যাগ করতে হয়? আর অফিসার হতে গেলে? এই বাড়িতে সবাই যে বেলা অবধি ঘুমোয় এটা কিন্তু সত্যি নয়। হয়তো কেউই তেমন ঘুমোয় না, গৃহকর্তার বড় ছেলে অমৃত মাধব বাদে। ডাক নামে যে অমি বলে পরিচিত। অমৃত মাধবের ঘুমটা সত্যিই দারুণ ব্যাপার। রাত্রে বউয়ের সঙ্গে কথা বলতে বলতে অথবা আক্ষরিক অর্থে বউয়ের কথা শুনতে শুনতে সেই যে হঠাৎ পাশ ফিরে নাক ডাকতে শুরু করে, সে ডাক থামে সকালের ডাকাডাকিতে। বউ বলে ক্লাস 1 অফিসারেরা নাক ডাকাই বলে শুনিনি। আর অমি হাই তুলে বলে, তখনও শুনবে না, ইত্য বছরে ডাকিয়ে নি। কথা বলতে বলতে যে কি করে ঘুমিয়ে স্টিল হয়ে যাও, আশ্চর্য। অমৃত মাধব অলস্য ভাঙতে ভাঙতে উঠে দাঁড়িয়ে বলে, বলতে বলতে নয়, শুনতে শুনতে। তাই বটে, বর্ষার রাতে ব্যাঙের ডাক শুনতে শুনতে ঘুম আসে। আহা কি মুশকিল, তোমার সবসময় কেবল এক হাত নেবার তাল। এই বলে স্নানের ঘরে ঢুকে যায় অমৃত মাধব নির্লিপ্ত ভঙ্গিতে। বউর মনের মধ্যেটা যে সর্বদাই একটা বোকাটে অভিমানে বাষ্পে ভারাক্রান্ত হয়ে থাকে, তা অমৃত মাধবের অজানা নয়। তবে নিজে সে বোকার মতো বউর কাছে সেই জানার খবরটা ব্যক্ত করে ফেলে তার ভারাক্রান্ত চিত্তের ভার লাঘবের চেষ্টা করে না। জিনিসটাকে তো সে গুরুত্বই দেয় না। অমৃত মাধবের ধারণায় অসন্তোষ মেয়ে মানুষের স্বধর্ম। ওর সন্তুষ্ট বিধানের চেষ্টাটি হচ্ছে খাল কেটে কুমির আনা।
অতএব ও ফাঁদে পা দিতে যায় না অমৃত মাধব নামক বুদ্ধিমান ব্যক্তিটি, যতই বিদুষী বিদ্যাবতী হোক। মেয়ে তো সেই আদি অকৃত্রিম মেয়েই, যাদের প্রকৃতিই হচ্ছে সেধে দুঃখ ডেকে আনা। সব থাকলেও সর্বহারা ভাব। তাই তাদের কাজ হচ্ছে অকারণ মনোভার, কারণে অকারণে কান্না, আর যে কোনো প্রসঙ্গেই নিজের প্রসঙ্গ এনে আক্ষেপোক্তি, ব্যঙ্গোক্তি, আর ভাগ্যকে আসামি বানিয়ে কাঠগড়ায় দাঁড় করানো। আমি শালা কোথায় কত কাঠখড় পুড়িয়ে, কত কায়দা কৌশল করে ট্রান্সফারটা ঠেকিয়ে ঠেকিয়ে আসছি, আর তুমি শ্রীমতী দুঃখে ভেঙে পড়ছো তোমার বর কলকাতা ত্যাগ করে একটা হাড় হাওয়াতে মফস্বল জায়গায় বদলি হচ্ছে না কেন বলে। এখানে সুখটা তোমার নজরেই পড়ছে না? এখানে শালা বাপের হোটেলে আছি, কি তোফা আছি দেখতে পাও না? চক্ষু লজ্জার দায়ে গোটা কতক টাকা ধরে দিই মাত্র, তাতে যে এ বাজারে কত হয় তা তো আর জানতে বাকি নেই। আপিসের হতভাগ্যদের হাহাকার শুনতে শুনতে তো কান পচে গেল। বাজার দর আর তাই নিয়ে কার কত কষ্ট, এটাই তো প্রধান প্রসঙ্গ। এই হোটেলে চাঁদু তোমার ঘর ভাড়াটি ফ্রি, ইচ্ছে মতো আহার, আঙুলটিও নাড়তে হয় না, আগুন তাত্তিও লাগে না। বাড়া ভাত খাচ্ছ, ফ্যানের তলায় পড়ে দিবা নিদ্রা দিচ্ছ, সাজছ গুচ্ছ, দেওর ননদকে জুটিয়ে নিয়ে মার্কেটিং করছো, সিনেমা যাচ্ছ। বাড়ি থেকে বেরোতে দরজায় তালা লাগাবার চিন্তাও নেই, ইনসিকিউরিটির প্রশ্ন নেই। খাও দাও কাশি বাজাও। এত স্বস্তি ছেড়ে কোথায় গিয়ে তোমার সোনার সংসারটি পাততে যেতে চাও মানিক? কত মাইনে পাবো আমি যতই ক্লাস 1 হই? এই আরামটি আর পেতে হয় না তাতে। অন্যত্র গেলে খাটতে খাটতে জার নিগলবে তোমার, আর একটু বেড়াতে বেরোলেই ফেরার সময় গায়ে কাঁটা দেবে, গিয়ে কি দৃশ্য দেখব ভেবে। আরও কত রকম ঝামেলা, তার কি আর হিসেব আছে? মুক্ত প্রকৃতির দৃশ্য দেখে দেখে পেট ভরাবে? কলকাতায় ওনার প্রাণ হাঁপায়, দম আটকায়, শুনলে মাথা জ্বালা করে। এই বলে হোল ইন্ডিয়ার তাবৎ লোক এই কলকাতায় এসে ঝাঁপিয়ে পড়বার জন্য মরছে, দেখছো না? জায়গাটা যদি এত বিচ্ছিরি হবে তা ভারত শুদ্ধ লোক কেন এখানে মরতে আসে তাই বলো? সে যাকে মরুকে, ও নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। আমাকে এখন অনেক অঙ্ক কষে কষে চলতে হবে, যাতে সাপও মরে আর লাঠিওটি না ভাঙে, প্রমোশনটাও হয় আবার ট্রান্সফারটাও রদ হয়। তা এত অঙ্ক কষে চলে অমৃত মাধব, তবু তার ঘুমের ঘোরে কোনো ঘাটতি নেই। দেওয়াল ঘড়ির ঘণ্টাধ্বনি তার ঘুমের দেওয়ালে ফাটল ধরাতে পারে না, কিন্তু ওদের ঘুমের দেওয়ালে ফাটল ধরায়। অমৃত মাধবের ছোট ভাই মধু মাধবের আর ছোট বোন খুকুর, ভালো নাম তার একটা অবশ্যই আছে, কিন্তু ওতেই সে বেশি পরিচিত। ওরা ঘড়ি ঘণ্টা সবই শুনতে পায় সেই ভোর থেকেই, ইচ্ছে করেই ওঠে না, জেগে জেগেই শুয়ে থাকে। সাবেক চালের বাড়ি, আগে লোক ধরতো না। এক একটা ঘরে গড়াগড় বালিশ পড়তো এক গাদা করে। কম বয়সী ছেলেমেয়েরা স্বপ্নেও ভাবতে পারতো না প্রত্যেকের নিজস্ব এক একখানা ঘর থাকবে, কিন্তু এদের ভাগ্যে সেটা জুটে গেছে। বাড়ির সদস্য হিসেবে ঘরের সচ্ছলতা বেশি, তাই সকলের ভাগ্যেই আজ তো এক একখানা ঘর বাদেও মধু মাধবের ছোট একটা পড়বার ঘর আছে। অমৃত মাধবের ভাগ্যেও তেমনি খুদে বাক্স প্যাটরা আলমারি দেরাজ রাখবার জন্য বাড়তি একটা ঘর। অতএব আপন আপন ঘরে সবাই রাজা। জেগে জেগে শুয়ে পা নাচালে, 7 বার এপাশ ওপাশ করলে, অথবা জাঙ্গিয়া পরে ডন বৈঠক করলেও কেউ চোখ ফেলতে আসছে না। খুকু শুয়ে শুয়েই টের পায়। বাবা সিঁড়ির কোলাপসেবল গেটটা ঠেললেন, নিচে নামলেন। যতই চটি শব্দ না করুন তবুও টের পায়। মৃদু হলেও সদর দরজা খোলার আওয়াজ পায়, আর তারপর আওয়াজ পায় কুসুমবালার। কুসুমবালা সুধা মাধব নয়, যে ভোরের শান্তি ব্যাহত হবার ভয়ে পা টিপে টিপে হাঁটবে, অথবা বাসনপত্রের ঝনন রনন শব্দ তুলবে না। খুকুর যে কোনোদিনই উঠে পড়তে ইচ্ছে হয় না তা নয়, বিশেষ করে বেশি গরমের দিনের ভোরে, তবুও ওঠে না।
শুয়ে শুয়ে পা নাচাতে নাচাতে ভাবে, এখন উঠে কি করব? পড়বার কি উদ্দেশ্য আছে আমার? যতদিন কলেজ ছিল ততদিন তবুও দিনরাত্রির একটা মানে ছিল। এখন তো স্রেফ জাবর কাটা। এই জাবর কাটা জীবন থেকে কবে যে উদ্ধার পাবো? সেই হতভাগাটারও কি তেমনই গো? ভালো চাকরি না পেলে নাকি বিয়ের পিঁড়িতেই বসার চিন্তা অচল। আরে বাবা, ভালো মন্দ যাই হোক, করছিস তো একটা, তাতে হবে না? তবে পিঁড়িতে বসবার ভাগ্য ঘটবে কিনা সে ভগবানই জানেন। আর জানেন শ্রীমতী নীলিমা দেবী এবং শ্রীযুক্ত বাবু সুধামাধব গুপ্ত, কারণ ওদের মতে তো সে শিডিউল কাস্টের দলে পড়বে। আর বিপদ তো সেইখানেই। ওরা যদি ওদের সুউচ্চ কুল আর পবিত্র বংশগৌরবের ধ্বজা তুলে এই বিয়ে আটকাতে চেষ্টা করেন, তাহলে ফাইট করে এক বস্ত্রে শূন্য হাতে বেরিয়ে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না। কিন্তু সেটা কি একটা কথার মতো কথা হলো? আমি বলে কতকাল থেকে বিয়ের ঘটা আর বিয়ের সাজসজ্জার স্বপ্ন দেখছি, আর তাছাড়াও ওপক্ষেও তো শুনেছি অর্ধচন্দ্রের ব্যবস্থা। তাহলে সংসারটা পাতিয়ে দেবে কে শুনি? আর শাড়ি গহনা জাঁকজমক নেমন্তন্ন আমন্ত্রণ এইসব ছাড়া বিয়ের সুখ কি? অর্থই বা কি? গৌরবে কি? আর বরের কাছেই বা মুখ কোথায়? বাপের দেওয়া পালিশ চকচকে জোলো খাটে ফুলশয্যার শয্যা বেছোতে না পেলে জীবনটাই তো মরুভূমি। বৌদিটা অবশ্য আশ্বাস দেয়, বলে যত ভাবছ ততটা নয়, আজকাল তো সব বাড়িতেই এরকম হচ্ছে। সেটা কি আর ওরা বুঝবেন না? বাবা মোটেই সেরকম গোড়া নন। আমার কিন্তু ভয় ভাঙে না। বাবার বিষয় যদি বা নিশ্চিন্ত হবার চেষ্টাটুকুও করা যায়, কিন্তু মা জননীর বিষয়ে নইব চ। তিনি তার গুরু ভ্রাতা ভগ্নীদের কাছে মুখ দেখাবেন কি করে যদি তার বাড়িতে এমন একটা ভয়াবহ নারকীয় ঘটনা ঘটে? অসম্ভব। বরং তিনি তার কন্যাকে চাবি বন্ধ করে আটকে রাখবেন, অথবা গুমখুম করে ফেলতে পারেন। তৎরাচ বলতে পারবেন না, বেরো লক্ষ্মী ছাড়া মুখ পুড়ি আমার বাড়ি থেকে, যা প্রাণ চায় তোর করগে যা। উফ, কবে যে সমাজ থেকে এইসব মাথামুন্ডহীন কুসংস্কারগুলো দূর হবে? কুল শিল গাঁয় গোত্র ঠিকুজি কুষ্টি আর সর্বোপরি অহমিকাস্ফীত অভিভাবকদের আকাশ ছোঁয়া বংশমর্যাদা, এতগুলো বেড়া ডিঙিয়ে এতগুলো খানাখন্দ পার করে তবে একখানা বিয়ে। তোর তেরি তোর নিকুচি করেছে। এক এক সময় ভাবি হতভাগাকে বলে দিই, তুমি তোমার ভালো চাকরির মগডালের দিকে তাকিয়ে থাকো, আর তোমার হাতের খাবারের পুঁটলিটা ততক্ষণে চিলে ছোঁ মেরে নিয়ে যাক। আশ্চর্য বাবা, আমাদের ক্লাসের কতগুলো মেয়ের কি পটাপটি না বিয়ে হয়ে গেল। সব প্রেমে পড়া বিয়ে, ছাদনাতলায় প্রথম দেখা বিয়ে। অনেক দিন থেকে লুকিয়ে লটকে থেকে শেষ পর্যন্ত মা বাপকে ভিজিয়ে ভিজিয়ে দান সামগ্রী গহনা শাড়ি আদায় করে ড্যাং ডিঙিয়ে বিয়ে। কত রকমই তো দেখলাম, আর আমারই ভাগ্যে কিনা নৌকো বালির চড়ায় আটকে বসে আছে। ভাগ্যটাই মন্দ, আর তার সাক্ষী আমার পরিবেশের চেহারা। স্থিতপ্রজ্ঞ নিরুদ্দাম পিতা, ভগবত চরণে বিলীন ঘোরতর সংসারী জননী, আর পরম স্বার্থপর দাদা, বিশ্বস্যাৎকারী ছোট ভাই, আর করুণাময়ী অথচ নিতান্তই ক্ষমতাহীনা এক বৌদি। এই সম্বল, যেদিকে তাকাই অন্ধকার। কলেজ যাওয়া আসা বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত সেটা দেখা হওয়ার স্কোপও কম। কোন উৎসাহে আর ভোরবেলা বিছানা ছেড়ে উঠে ঘুরে বেড়াবে সে? একঘেয়ে দৃশ্য, একঘেয়ে কথা, ভালো লাগে না। কপাল আমার, মুহূর্তে প্রেমে পড়তে গেলাম একটা পকেট ফর্সা ছোড়ার সঙ্গে। ওর যদি পায়ের তলায় মাটি থাকতো, আমি নিশ্চয়ই আমার পায়ের তলার মাটি ত্যাগ করে ওর কাছে গিয়ে ঝাঁপিয়ে পড়তাম। হবে না, হবে না, কিচ্ছু হবে না আমার। যতক্ষণ বিছানায় পড়ে পড়ে ভবিষ্যতের সোনার স্বপ্ন দেখি, ততক্ষণই সুখ। সেকেলে ধাঁচের বাড়ি,
চওড়া দালানের একধারে সারি সারি ঘর, তাই ঘরের বাসিন্দারা প্রকৃতপক্ষে নিতান্তই পাশাপাশি ঘেঁষাঘেঁষি বসে শুয়ে পরস্পর বিরোধী কথা ভাবে। শুধু ওদের মাঝখানের ওই 15 ইঞ্চি দেয়ালগুলোই প্রত্যেকে এত নিশ্চিন্ত স্বাধীনতা দান করেছে। খুকুর ঘরের এক পাশে দাদা বৌদি জিনিসের ঘর, অপর পাশে ছোট ভাই মধুমাধবের। এই অদ্ভুত নামের ছেলেটাও ঘুমোয় না বেলা অবধি, তবে সেও অন্য সকলের মতোই ঘরের দরজা খোলে না, তাই এই ভুল ধারণা। ওর ভাষায় প্রপিতামহের ঘড়িতে যখন 6টা ঘন্টা বেজেছে তখনই ওই বিছানায় উঠে বসে আছে স্রেফ একটা জাঙ্গিয়া পরে। ভোরে উঠে যোগব্যায়াম করার অভ্যেস তার, আর এটাই তার প্রস্তুতি। মধুমাধবের ভাগ্যে ওর ঘরে মস্ত একখানা দাঁড়া আরশি দাঁড় করানো আছে দেওয়ালের একধারে, দুপাশে গামছা মোড়া গড়নের পাক দেওয়া কালো বালিশের স্ট্যান্ড, কাঁচটা ভরে এখানে সেখানে ছোট বড় মেছেতা পড়ার মতো দাগ। নীলিমা যাকে বলে চিতি ধরা। মধুমাধবের ভাষায় এও প্রপিতামহীর আয়না। তা হোক প্রপিতামহী, হোক না মেছেতা ধরা, তবু বিরাট একখানা মাল তো বটে। মধুমাধব নামক তরুণ যুবার পুরো অবয়বখানি ছায়া তো পড়ে, সেটাই কি আর কম লাভ? যোগব্যায়ামের পক্ষে যেটা পরম দরকারি। তাই বিছানায় বসে বসেই আরশির মধ্যে নিজেকে অবলোকন করতে করতে মুখভঙ্গি করছিল মধুমাধব। এটা ওর একটা বিশেষ হবি, নিজেকে ভ্যাংচানোর। এখনো ভেঙচে ভেঙচেই বলে, এই যে শ্রীমান মধুমাধব, ইহ পৃথিবীতে একমাত্র যে প্রপার্টি আছে তোমার, সেইটিকে সুরক্ষিত রাখতে যত্নবান হও এবার। অনেকক্ষণই তো শুয়ে কাটালে। এই শুধুমাত্র এই দেহখানিই তো তোমার সম্বল, যাকে বলা চলে পিতৃদত্ত ধন। তা প্রপার্টিটা খুব একটা মন্দ নয়। খাট থেকে নেমে এসে আরশির মুখোমুখি দাঁড়িয়ে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে মাসল ফুলিয়ে দেখতে দেখতে একটু প্রসন্ন হাসি হেসে বলে, বরং অনেকের থেকেই ভালো। এটি যে পরম পূজনীয় অগ্রজ শ্রী অমৃত মাধবের মতো ঘাড়ে গর্দানে পেট মোটা হয়নি, এই একটাই লাভ। কিন্তু ব্যাস ওই পর্যন্তই। ওইটুকু সাপ্লাই দিয়েই বেশি দেওয়া হয়ে গেল ভেবে হাত গুটিয়ে নিলেন গার্জানেরা। নইলে কেউ কখনো শুনেছে একটা রেসপেক্টেবল ভদ্রলোকের বাড়িতে বড় সাধের কনিষ্ঠ পুত্রের এরকম একটা নাম রাখবার? এমন দুখানিও আর যে তার কোনো একটা টুকরো বেছে নিয়েও লোক সমাজে কিছু কিঞ্চিত মুখ রক্ষা সম্ভব হবে। এই যে আমাদের ক্লাসের একটা ছেলে ছিল, নাম ছিল গজেশ কুমার। ও শুধু শেষের অংশটুকু বেছে নিয়েই কাজ চালিয়ে চলত। কুমার কুমার এই নামে কেল্লা মারত সে। আর শুধু ওই বা কেন, কলেজের রণদাচরণ, সেও তো ওই চরণটা ছেড়ে খানিকটা স্মার্টনেস বজায় রেখেছিল। আর সবচেয়ে বড় কথা ছোট পিসেমশাইয়ের ভাই, কি একখানা নাম পেয়েছিল সে তার 6 মাস বয়সে। নাকি নাম হলো তার পাতকী নিধন। সেই দুগ্ধপোষ্য শিশুটার বুকের ওপর এই গন্ধমাধবখানি চাপিয়ে দিতে এক ফোঁটাও কারোর মায়া হয়নি তার বাপ ঠাকুরদার। ভাবা যায় না। তবে অবাক তো আর চিরকাল অবাক থাকে না। নিরাতিত ও চিরদিন পড়ে মারও খায় না। কেজি ছেড়ে বড় স্কুলে যাবার প্রাক্কালেই পাতকী নিধন বেঁকে বসল আর বলল, আমার নামটা বিচ্ছিরি, ও নাম বদলে দাও। শুনে তো বাড়ির লোক থ। নামকরণের নাম, রাশি লগ্নে ওটা পুরোহিত নির্দেশিত ব্যাপার, বদলাবো কি রে? তাহলে আমি স্কুলে ভর্তিই হব না। অতএব 8 বছরেই সেই ছেলেটা নামের শেষাংশ নিধন শব্দটাকে নিধন করে আর প্রথম অংশটাকে একটু তেড়িয়ে নিয়ে স্রেফ পাতকী হয়ে বুক ফুলিয়ে বেড়াচ্ছে। কিন্তু হে হতভাগ্য মধুমাধব, তোমার কোনো দিক থেকেই মুক্তির কোনো রাস্তা নেই। তোমার হাত পা বাঁধা। জগৎ সংসারে মধু শব্দটা যতই মধুময় হোক, ওই নামের ফ্রেমে নিজেকে আটকে নিয়ে বেড়ালে তোমাকে বাড়ির ঘর ছাড়া চাকর ছাড়া আর কিছুই মনে হবে না।
আর মাধব, আহা, যেন বৈষ্ণব পদাবলী থেকে হঠাৎ ঝরে পড়েছে। দূর দূর, ছেলে মেয়েদের সম্পর্কে মূল্যবোধ কত কম থাকলে এরকম একটা নাম রাখা সম্ভব, তাও আবার ডাকা হয় মেধো বলে। একমাত্র বাবাই মেধো না বলে মাধব হলেন। অবশ্যই তাতেও আহ্লাদের কিছুই নেই। তাচ্ছিল্য আর অবজ্ঞার বয়স পরিচয় ওই মেধোর সঙ্গে মাধবের খুব বেশি পার্থক্য নেই আমার কাছে। এই বাড়ি তোমার হে মধুমাধব, এই তোমার পরিস্থিতি। বাবা গৃহে থেকেও বৈরাগী, মা ঘোরতর বিষয়ী হয়েও সন্ন্যাসিনী। তোমার দাদার মুখের জগৎ তোমার কাছে হাস্যকর, আর তোমার সদা অভিমানিনী বৌদি মাঝে মধ্যেই কিছু টাকা কড়ি দিয়ে তোমার উপকার করে বটে, কিন্তু কিপ্টে স্বামীর পকেট থেকে কতটুকুই বা খসাতে পারে সে? খালি পকেট নিয়ে ঘুরতে ঘুরতে জীবনে ঘেন্না ধরে গেছে। হায় রে মেধো, তোমার দিদিটিও তো একটা ভ্যাগাবন্টের সঙ্গে লটকে পড়ে হাত কামড়াচ্ছে, তার কাছেও নো হোপ। কিন্তু এটা কি একটা ভদ্র কালচার পরিবার, যাদের মধ্যে একজনও পলিটিক্স কাকে বলে জানে না, দেশের অবস্থা নিয়ে মাথা ঘামায় না, কালচারের কোনো ব্যাপারের সঙ্গে যোগ রাখে না? এই বাড়িতে নিত্যই নির্ভুল নিয়মে ঘড়ি বাজবে, নির্ভুল নিয়মে বাজার হবে, রান্নাও হবে, খাওয়া হবে, চায়ের কোয়ালিটি অথবা সিনেমা সংক্রান্ত একটু আলোচনা হবে। বাড়িতে কোনো বিশৃঙ্খলা ঘটলে পরস্পর পরস্পরকে দোষারোপ করবে এবং আবার পরদিন রান্না খাওয়ার ব্যবস্থা তৎপর হবে। আবার বলি, হায় মধুমাধব, এই তোমার জন্মাগার, এই তোমার পরিবেশ। ছ্যাঃ। ব্যায়াম সেরে মধুমাধব যখন চায়ের টেবিলে এসে বসে তখন দেখতে পাই বৌদি তার পূজনীয় শ্বশুর ঠাকুরের জন্য চা ছাঁকছে। আহা, দুর্গা ঠাকুরের মুখের ঘাম তেলের মতো, মুখে কেমন একটা ভক্তির প্রলেপ। ধন্য মহিলা, তুমিই ধন্য। পুরু করে মাখন মাখাও শ্বশুরের টোস্টে। মধু প্রতীক্ষা করে সুধা মাধব তাকে কিছু বলবেন, সমালোচনা সূচক অথবা উপদেশ সূচক, কিন্তু বলেন না। কিছুদিন থেকেই লক্ষ্য করছে মধুমাধব, বাবা এই ব্যাপারে নীরবতা অবলম্বন করছেন। তার মানে এখন মধুমাধবকে দুটো পাল্টা জবাব শুনিয়ে দেবার স্কোপটুকুও দিতে নারাজ। কাজেই মধুকে বাবার সামনে বসে বসে নীরবেই চা খেতে হয়, নিম পাতা চেবানো মুখ নিয়ে। শুধু বৌদির দু একটি সমীহপূর্ণ উক্তি আর দিদির বেজার বেজার কথা কানে এসে পড়ে মনের সঙ্গে কিছুটা কৌতুক রসের সৃজন করে। বৌদি বলে, বাড়িখানাকে কিন্তু এইবার একবার ভালো করে মেরামত করা দরকার বাবা, অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আহা, শ্বশুরের এই পচা পুরনো ভিটেখানায় মুমূর্ষ অবস্থায় মহিলা যেন কতই না বিচলিত। মনে মনে তো শিকলি কাটা পাখি হয়েই আকাশে উড়ছ। স্রেফ বাকতাল্লা, শ্বশুরের মনোরঞ্জনের প্রয়াস। তার শ্বশুর ঠাকুরটি তো আর তোমার মতো বোকা নয় যে এই ছলটুকু ধরতে পারবেন না। তবে হ্যাঁ, ডায়লগের পিঠে একখানা ডায়লগ তিনি বসান। বলেন, এই বাড়ি মেরামত করা আমার দ্বারা আর হবে না বৌমা, বাপ পিতামহের কাটা ফসল খেয়ে শেষ করে বিদেয় নেব। দিদি অমনি সঙ্গে সঙ্গে বেজার মুখে মামা বাবু হরদম যে কথা বলে যায় সেই কথাটি বলে বসে। তোমার দ্বারা হবে না এটা তোমার স্বেচ্ছাকৃত নিরুপায়তা বাবা। এই কটা মানুষে এত বড় বাড়িখানা দখল করে বসে না থেকে খানিকটা ভাড়াটে বসালে অনায়াসেই সেই টাকায় বাড়িটা সারানো যেত। আত্মস্থ পিতা অবশ্য এই নিয়ে বাদ প্রতিবাদ করতে আসেন না, মৃদু হেসে বলেন, বড় ভুল হয়ে গেছে বটে। এই একবজ্ঞা ঝানু আদর্শবাদী পণ্ডিত মূর্খ ব্যক্তি সেন্টিমেন্টের খাতিরে আখের দেখল না। দিদির কথাগুলো চ্যাটাং চ্যাটাং হলেও উড়িয়ে দেবার নয়। ভিটেই ভাড়াটে বসাবো না, অদ্ভুত একখানা গোঁ বটে। যাকে চুলোই যাক, এ বাড়ি কর্পোরেশনে ভেঙে দিয়ে গেলেও আমার কিচ্ছু এসে যাবে না। আমি তালে আছি তোমাদের এই সোনার ভারত ছেড়ে কেটে পড়তে পারা যায় কি করে। এই হতভাগা দেশে আবার মানুষ থাকে? সুধা মাধবের সংসারে দিনের প্রারম্ভের চেহারাটা মোটামুটি এই।
এরপর যে যার তালে সারাদিন ঘুরবে রাত পর্যন্ত, ফিরবে খুশি মতো, খাবে যার যখন সুবিধে। পরিবারের সবাই দিনান্তে অন্তত একবারও একত্রে বসে খাবে, এ বিধি এখন আর পালিত হয় না। খাবার জন্য কোনো নিয়ম বাঁধা সময় নেই। নিয়মেই সুধা মাধবী শুধু যথানিয়মেই রাত্রির 9:30 ঘণ্টা পড়লেই টেবিলে এসে বসে আর বলেন, ঠাকুর আমায় দিয়ে দাও। প্রকাণ্ড একখানা শূন্য টেবিলের একধারে কোণ ঘেঁষে বসেন, যাতে থালাটা অন্যের না অসুবিধে ঘটায়। ব্রজমাধবের সংসারের টেবিল ছিল না, পেড়েই সার। সুধা মাধবী এই প্রকাণ্ড টেবিলখানা বানিয়েছিলেন সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে খাওয়া দাওয়া হবে বলে। তখন তো তার ছোট 2 ভাইও ছিল, ললিত মাধব আর অমিয় মাধব। তাদের একজন স্ত্রী পুত্র নিয়ে দেশ ছেড়ে বিদেশে গিয়ে বসবাস করছে, আর একজন সোজাসুজি পৃথিবী ছেড়েই চলে গেছে। তবু এরা তখন ছোট ছিল, বাবার সঙ্গে খাবো বলে বসে থাকতো। আর নীলিমা অবশ্যই তখন তো তার গুরুমন্ত্র হয়নি, তাই খেতে বসে যা কথা ঠাকুরের সঙ্গে। লালটুর এই সময় নিচে বসে থাকার ডিউটি। কে কখন ফিরবে, দরজা খোলা পেতে দেরি হলে রেগে যাবে, কে কোথায় গেছে জিজ্ঞেস করেন না সুধা মাধব। তবুও ঠাকুর শতপ্রবৃত্ত হয়ে যা জানায় তা সুধা মাধবের অজানা নয়। বড়দাদাবাবু যে অফিস ফেরত ক্লাবে যায়, ছোটদাদাবাবু কোথায় না কোথায় মা গুরু আশ্রমের কীর্তন গান শুনতে, আর বৌদিদি আর দিদিমণি পাশের বাড়িতে টিভি দেখতে। ও তথ্য সুধা মাধবকে পরিবেশন না করলেও চলত। তবুও লোকটা আহার্য পরিবেশনের সঙ্গে সঙ্গে কৌশলেই ওই তথ্যগুলোর পরিবেশন করে ফেলে, হয়তো অন্য কোনো কারণে নয়, স্রেফ মমতার বশেই। ভালো মানুষটা একা বসে খাচ্ছে, তাই দেখে ওনার দুঃখ হয়, যেন কেউ নেই ওনার। তাই এটা ওটা কথা বলে পরিস্থিতিটা সহনীয় করে তুলতে চায়। ঠিকই ঠাকুর বটে, তবে অনেক দিনের পুরনো। খাওয়ার পর সুধা মাধব বেশ কিছুক্ষণ বইটই পড়েন, সেটা শোবার ঘর সংলগ্ন ছোট্ট একটু ঘেরা বারান্দায়। কাঁচের জানালা বসানো এই ঘর বারান্দাটিতে সুধা মাধবের একটা ছোট টেবিল আছে চেয়ার আর একটা টেবিল ল্যাম্প। এখানেই তার পঠন পাঠন। বারান্দাটা এমন জায়গায় যে এখানে বসে বসেই তিনি টের পাচ্ছেন একে একে সবাই আসছে। সকলের আগেই অমি শুনতে পেলেন এসেই প্রশ্ন করছে, বৌদিরা ফেরেনি এখনো? বলা বাহুল্য এই প্রশ্নবার নিক্ষেপ শ্রীমান লালটুর প্রতি, তবে তার ক্ষীণ কণ্ঠের উত্তর শোনা যায় না। কিন্তু উত্তর তো নেতিবাচকই হবে। সুধা মাধব শুনতে পান ক্রুদ্ধ অমৃত মাধবের মন্তব্য, রাবিস জিনিস এসেছে দেশে, টিভি। সুধা মাধবের মনের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। এরপর ভারী ভারী জুতোর শব্দ পান। দোতলায় উঠে এসেছে অমি। ঘাড় ছোট লোকদের কি জুতোর শব্দ একটু ভারী হয়? নিজের ঘরে ঢুকে গেল আর বলে গেল, ঠাকুর 1 কাপ গরম জল দাও। কি করবে গরম জল? ওষুধ খাবে বোধহয়। ওই এক বাতিক আছে ওর, ওষুধ খাওয়া। কখনো ডাক্তারি, কখনো বা হোমিওপ্যাথি, কখনো বা কবিরাজিও। কোনো একটা চিকিৎসার অধীনে ব্যতীত থাকতে পারে না সে। এরপর বাড়ি ঢোকেন বাড়ির গৃহিণী, বোধ করি একদল গুরু ভগ্নির সঙ্গে। কলোচ্ছ্বাসে উচ্ছ্বাস শোনা গেল দরজায়। তোমার এই এক কাজ হয়েছে ভাই, গাড়ির মধ্যে একটি বাহিনীকে ভরে নিয়ে বাড়ি বাড়ি নামতে নামতে ফেরা, গাড়ি থাকার ঝকমারি। হয়েছে, তোমাকে আর সৌজন্য করতে হবে না বাবা। কেমন গল্প করতে করতে আসা হলো। আহা, কি কীর্তনী না গাইলেন, কান প্রাণ দুই জুড়িয়ে গেল। একেই বলে সাধনা। ভক্ত কণ্ঠভিন্ন, এ সুর খেলে না। ধমাস করে গাড়ি শব্দ হলো। গাড়িবতী চলে গেলেন। নীলিমা উঠে এলেন হাঁসফাঁস করতে করতে, আর এসেই উঁকি দিলেন সুধা মাধবের পড়ার জায়গায়। বসা হয়েছে তো বই মুখে দিয়ে। ওহ, জগতের আর কিছুই জানলে না,
একদিন যদি যেতে ওখানে, বুঝতে জীবনটা কি বৃথাই অপচয় করছো। সুধামাধব মৃদু হেসে বললেন, সতীর পুণ্যে পতির পুণ্য। হুম, জানো তো খালি সকল কথা উড়িয়ে দিতে। নীলিমা হাতে ঝকমকে তোলা চুড়ির গোছাটা খুলতে খুলতে বললেন, ততক্ষণে এগুলো রাখো, হাত মুখ ধুয়ে আসি। টেবিলে রাখলেন। সুধামাধব এক পলক তাকিয়ে বললেন, এসব পরে রাত্রিরে রাস্তায় বেরোনোটা কি ভালো? আজকাল তো শুনি। নীলিমা ঝঙ্কার দিয়ে বলে উঠলেন, তবে কি 5 জনের আমলে দিন দুঃখিনীর মতো শুধু এই ক্ষয়া চুড়ি কটা হাতে দিয়ে যেতে হবে? একে তো নিত্যদিন হ্যাংলার মতো পরের গাড়ি চড়ে যাচ্ছি আসছি, কতজনের যে গাড়ি আছে। সুধামাধব একটু হাসলেন। কতজনের আবার নেইও, একজনের নৌকোয় 10 জন পার হয়। হুম, একই কথাই বলবে আমি জানি। চলে গেলেন পরনের চওড়া জরিপার শাড়িখানি কাঁধ থেকে নামিয়ে পাঠ করতে করতে। বোঝাই যাচ্ছে আজ বিশেষ উৎসবের দিন ছিল। এতক্ষণে বোধহয় বাড়ির তরুণী মেয়ে দুটো ফিরল। পাতলা গলার টুকরো টুকরো কথা শোনা গেল। উমা, দাদা, তুমি খেতে বসে গেছো? তা কি করতে হবে? অমৃত মাধবের অমৃত কণ্ঠনিনাদ। তোমরা কখন আড্ডা মেরে ফিরবে সেই আশায় পেট জ্বালিয়ে বসে থাকবো? আহা, নিজে যখন তাস খেলে দেরি করে ফেরো। দেখছিস বৌদি, দাদার ব্যবহার। বৌদির দেখা টাকা হয়ে গেছে, তুমিই দেখো। তাই তো দেখছি। ঠাকুর, আমাদেরও দিয়ে দাও, বৌদিকে আর আমাকে। ছোটবাবু ফেরেননি তো? ঠিক জানি। আচ্ছা ঠিক আছে, কি আর করবে, ওর খাবার ঢাকা দিয়ে রেখে তুমিও খেয়ে নাও, খেয়ে চলে যাও। আর লালটুকেও দিয়ে দাও। ঘরের ভেতর থেকে নীলিমার গলা ভেসে এলো, এই খুকু, তোর যে খুব সর্দারি দেখছি, এক্ষুনি আর ওদের খেয়ে না নিলে চলবে না? আর একটু দেখুক না। দেখে কি হবে মা? বাবু তো এসে 1 ঘন্টা চান করবেন, আর ওরা কি ততক্ষণ হাঁ করে বসে থাকবে? নীলিমার বেজার গলা শোনা যায়। মেধর কপালে রোজ এই বাড়ি শুদ্ধ সকলেই রেটুপাতের ধারে। তা যেমন কর্ম তেমন ফল। খুকু ঘর ঘরিয়ে ঘরে ঢুকে যায়, বোধহয় বাইরের স্বাদ ছাড়তে। নীলিমা এখন ঘর থেকে বেরিয়ে আসেন। রাগী গলায় বলেন, তা লালটু শুদ্ধ খেতে বসলে মেধোকে দোর খুলে দেবে কে? এখন সুধামাধব উঠে আসেন, বলেন, আমি দেব। ওরা খেতে খেতে কড়া নাড়া শব্দ ওঠে, খুট করে একটু। এই স্টাইল মধুমাধবের। দাদার মতো ভীম বেগে নাড়ে না। সুধামাধবকে দরজা খুলতে দেখে ঈষৎ অপ্রতিভ গলায় বলে, তুমি এলে? আর কেউ নেই? সুধামাধব পাশ কাটিয়ে উত্তর দিলেন, আরে আমাকে তো নামতেই হতো তালা লাগাতে। চাবিটা লালটুর কাছে রেখে দিলেও তো হয়। পাগল। অযৌক্তিক কথা উড়িয়ে দেবার এই পদ্ধতি সুধামাধবের। সকলের খাওয়া হয়ে যায়, সব ঘরের দরজা বন্ধ হয়ে যায়। নীলিমা দরজা বন্ধ করেননি বটে, চোখ বন্ধ করে ফেলেছেন। গুরু আশ্রমে আজ উৎসবের ভোগ প্রসাদ, রীতিমতো গুরু ভোজন হয়ে গেছে। সুধামাধব সিঁড়ির কোলাপসেবলটা টেনে বন্ধ করে তালা লাগান। তালাটা টেনে দেখেন। তারপর ওদের পরিত্যক্ত একখানা চেয়ার টেনে নিয়ে তার উপর দাঁড়িয়ে ঘড়িটায় দম দেন, আস্তে আস্তে চাবি ঘুরিয়ে ঘুরিয়ে। আজ বুধবার, দম দেবার দিন। নতুন দম খাওয়া যন্ত্র আবার যখন ঢং করে একটা ঘণ্টা মারে 12টা বেজে যাওয়া রাত্রিরের পর নতুন তারিখের ঘোষণা জানিয়ে, সেটা সত্যিই আর কারোর কানে পৌঁছয় না। ততক্ষণে বিক্ষুব্ধ অভিযোগ, ক্লান্ত কয়েকটা ভিন্ন ভিন্ন গ্রহের জীব গভীর অন্ধকারের তলায় তলিয়ে গেছে একই ছাদের তলায় শুয়ে।
নমস্কার।